আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম দশম শ্রেণীতে আসো কিংবা সামনে এসএসসি পরীক্ষা দেবা, তোমাদের সবার জন্য অত্যন্ত কার্যকরী আরও একটা ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমরা পড়ব রসায়নের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তোমরা জানো এই চ্যাপ্টার থেকে প্রতি বছর কোনো একটা বছর নাই যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না। সিকিউ বলো, এমসিকিউ বলো কিংবা শর্ট কোশ্চিন বলো, প্রত্যেকটা কোশ্চিন কিন্তু এসে থাকে। তো এই ক্লাসটা আমরা আজকে একটা মাত্র ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটা পুরোটা তোমাদের বেসিক যতটুকু দরকার হয় প্লাস সিকিউ সলভ বলো, তারপরে তোমাদের শর্ট কোশ্চিন বলো, এভরিথিং সলভ হবে কিন্তু আজকের এই একটা ক্লাসে। সো তোমাদের যাদের আসলে এই এই চ্যাপ্টারের সমস্যা আছে, তোমরা ঝটপট ভিডিওটাতে একটি লাইক দিয়ে ক্লাসটা কন্টিনিউ করা শুরু করো। তো মোলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারের ভিতরে তুমি যদি যাও তাহলে মোল সংখ্যা, মোল কাকে বলে, তারপরে মোল বের করার সূত্র, মোলারিটি, বিভিন্ন কিছু আছে। তো আমি মোটামুটি সংক্ষেপে চেষ্টা করব তোমাদের এই পুরো জিনিসটাকে একবারে সহজে কিভাবে কাভার করা যায়, ঠিক আছে? মানে যেই বেসিক জিনিসগুলো আছে, যতটুকু বেসিক দরকার আমি তার সবটুকুই প্রথমত আগে কাভার করব। তো প্রথমত তোমাদেরকে বুঝতে হবে মোল জিনিসটা কি। মোল জিনিসটা কি অর্থাৎ এক মোল পরিমাণ বলতে আসলে কতটুকু বোঝায়। তো মোল সাধারণত রসায়নের যে বিভিন্ন আমাদের যৌগ বা মৌলগুলো আছে সেগুলো পরিমাপের হচ্ছে একটা একক। হ্যাঁ, তো মোল নির্ণয়ের বেশ কিছু সূত্র আছে আমাদের, তার মধ্যে বেশি যে সূত্রগুলো লাগবে সেটা হচ্ছে এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। প্রথমত আগে সূত্রগুলো সে সম্পর্কে আমরা একটু পরিচিত হব। ডাব্লিউ মানে হচ্ছে কোন একটা মৌলের তুমি কতটুকু পরিমাণ তুমি নিয়েছো, আর এম মানে হচ্ছে ওর আণবিক ভর বা পারমাণবিক ভর, ঠিক আছে? যদি পরমাণু হয় তাহলে পারমাণবিক ভর, অণু হলে আণবিক ভর। এটা সমান আবার লেখা যায় এন ডিভাইডেড বাই এন এ। এন এ হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার এবং এন হচ্ছে তুমি ওই যৌগের কয়টা পরমাণু বা অণু নিয়েছো সেটা। এটা ইকুয়াল টু আবার লেখা যায় যে ভি ডিভাইডেড বাই 22.4। তো 22.4 কি তোমরা জানো যে 22.4 হচ্ছে কোনো একটা গ্যাসের মোলার আয়তন। গ্যাসের মোলার আয়তন অর্থাৎ এক মোল পরিমাণ কোনো একটা গ্যাস যদি তুমি নাও তাহলে তার আয়তন হবে 22.4 লিটার। আর ভি হচ্ছে তুমি কতটুকু নিয়েছো, ঠিক আছে? ভি হচ্ছে কি তুমি কতটুকু নিয়েছো। তাহলে মোল সংখ্যা নির্ণয়ের এই তিনটা সূত্রে আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, এই তিনটা সূত্র একটু খুব সুন্দর করে আমাদেরকে মনে রাখতে হবে। এখান থেকে আমরা আরও ম্যাথ সলভ করব, সিকিউ সলভ করব, তো তোমাদের পুরো বেসিকটাই কাভার হয়ে যাবে এর মাধ্যমে। এরপর তোমাদের একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে মোলারিটি নির্ণয়ের। তো মোলারিটি নির্ণয়ের সূত্র কি? এটা হচ্ছে আমার 1 নম্বর সূত্র ছিল। 2 নম্বরে যে সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, মোলারিটি নির্ণয়ের সূত্রটা একদম বেসিক একটা সূত্র মনে রাখবে, ডাব্লিউ ইকুয়াল টু SVM ডিভাইডেড বাই 1000। এই সূত্রটা আসলে কি বোঝাচ্ছে? ডাব্লিউ মানে হচ্ছে তুমি কতটুকু পরিমাণ তুমি নিলে। হ্যাঁ, আপাতত সূত্রটা মনে রাখো, আমরা মোটামুটি এরকম 3-4টা সূত্র দিয়ে এই পুরো চ্যাপ্টারটা কাভার করে ফেলবো। ডাব্লিউ হচ্ছে তুমি কতটুকু নিয়েছো সেইটা। এস হচ্ছে দ্রবণের মোলারিটি, এস হচ্ছে দ্রবণের মোলারিটি। ভি মানে হচ্ছে আয়তন, এম হচ্ছে আণবিক ভর এবং 1000 তো 1000, ঠিক আছে? তো ম্যাথ করার সময় আমরা যখন সিকিউ সলভ করব তখন এগুলো আরও ডিটেলস পড়বো। আমি আপাতত এই চ্যাপ্টারে কী কী ফর্মুলা লাগবে মোটামুটি তার একটা লিস্ট করতেছি। এরপরে এই দুইটার পরে তোমাদেরকে 3 নম্বরে যে সূত্র শিখতে হবে সেটা হচ্ছে শতকরা সংযুক্তি নির্ণয়। সেটা কি? শতকরা সংযুক্তি নির্ণয়। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, শতকরা সংযুক্তি। তো শতকরা সংযুক্তির সূত্রটা হচ্ছে ওপরে হবে পারমাণবিক ভর, ওপরে হবে কি? সূত্রটা সহজ, ম্যাথ করব তখন ইজি বুঝতে পারবে। পারমাণবিক ভর, তারপরে পারমাণবিক ভরকে গুণ দিব পরমাণুর সংখ্যা দিয়ে। পারমাণবিক ভরকে গুণ দিব পরমাণুর সংখ্যা, ঠিক আছে? ডিভাইডেড বাই আণবিক ভর। খুবই সিম্পল, ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে শতকরা সংযুক্তি নির্ণয়ের সূত্র কি? পারমাণবিক ভর মাল্টিপ্লাইড বাই পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর। এখন যেহেতু শতকরা সংযুক্তি বলতেছি তাহলে আমাদেরকে মাল্টিপ্লাইড বাই 100 দিতে হবে, ঠিক আছে? মাল্টিপ্লাইড বাই 100 দিলে কি হবে? শতকরায় প্রকাশ হবে। তাহলে এখন পর্যন্ত দেখো আমরা 3টা মাত্র সূত্র পড়ছি কিন্তু।
আরেকটা সূত্র পড়তে হবে, সেটা হচ্ছে শতকরা উৎপাদের শতকরা পরিমাণ, মানে আর দুইটা সূত্র বেসিক্যালি পড়বো আর আমরা। তার মধ্যে একটা হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ। অনেক সময় তোমাদেরকে এরকম প্রশ্ন কিন্তু দিবে যে উৎপাদের শতকরা পরিমাণ বের করো। উৎপাদের কি শতকরা পরিমাণ। তো আমি একটু ডিটেলস ভেঙে লিখতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো উৎপাদের শতকরা পরিমাণ হচ্ছে, ধর আমি একটা বিক্রিয়া করলাম, তাহলে বিক্রিয়া করে দেখা যাচ্ছে প্রকৃত আমরা যতটুকু উৎপাদ পাইলাম সেটা হচ্ছে উপরে প্রকৃত উৎপাদের পরিমাণ। প্রকৃত উৎপাদ ডিভাইডেড বাই, মানে সমীকরণ থেকে আমাদের কতটুকু পাওয়ার কথা ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে নিচে, সেটা হচ্ছে নিচে। তাহলে এটাকে কি লেখা যাবে, যে সমীকরণ থেকে হিসাবকৃত। এগুলো বুঝতে পারবা ডিটেল, আমি এখনই সিকিউতে যাব। সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদ, সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ, আর উপরে হচ্ছে প্রকৃত উৎপাদের পরিমাণ। ঠিক আছে, যেহেতু শতকরা এজন্য মাল্টিপ্লাইড বাই 100 দিতে হবে। ঠিক আছে, তার মানে উৎপাদের শতকরা পরিমাণ বের করব কি, নিচে দিব হচ্ছে সমীকরণ থেকে অ্যাকচুয়ালি কতটুকু পাওয়ার কথা ছিল, আর ওপরে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা প্রকৃত কতটুকু উৎপাদ পাইলাম মাল্টিপ্লাইড বাই 100। তো এটা ছিল 4 নাম্বার সূত্র। এবং সর্বশেষ আরেকটা সূত্র পড়তে হবে, সেটা হচ্ছে আণবিক সংকেত নির্ণয়ের সূত্র। তো এটাও খুবই সিম্পল। আণবিক সংকেত ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি, আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত, আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত, এভাবে নিচে এন। এন কি জিনিস এটা আমরা বলবো আরও, হ্যাঁ, ডিটেলস যখন আমরা সিকিউ সলভ করব তখন আমরা এন নির্ণয়ের কনসেপ্টটাও বলবো। ওকে, তাহলে প্রথম পর্যন্ত দেখো, আমাদের প্রথম সূত্র হচ্ছে মোল সংখ্যার ডাব্লিউ এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন ইকুয়াল টু ভি বাই 22.4। সেকেন্ডটা হচ্ছে মোলারিটি নির্ণয়ের সূত্র, ডাব্লিউ ইকুয়াল টু এস ভি এম বাই 1000। এরপর হচ্ছে শতকরা সংযুক্তি নির্ণয়েরটা, এটা পারমাণবিক ভর ইন্টু পরমাণু সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর মাল্টিপ্লাইড বাই 100। আর শতকরা উৎপাদ পরিমাণ হচ্ছে কি, প্রকৃত কতটুকু পাইছি ডিভাইডেড বাই কতটুকু পাওয়ার কথা ছিল ইন্টু 100। এবং সর্বশেষ হচ্ছে আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত এবং ব্র্যাকেট দিয়ে এন। এন কী জিনিস এবং এগুলোর ডিটেলস আমরা এখন একটার পর একটা সলভ করতে থাকবো। ওকে, তো আমি তোমাদের তাহলে এখন একবারে সৃজনশীল প্রশ্নে নিয়ে যাব, তারপরে আমরা একটার পর একটা সলভ করতে থাকবো। ঠিক আছে, দেখাই তোমাদেরকে আমি, যাতে তোমাদের এই প্রশ্নগুলো সলভের মাধ্যমে দেখা যাচ্ছে যে তোমাদের আর এটা নিয়ে কোনো কনফিউশন আশা করি থাকবে না। এই চ্যাপ্টারটা তোমরা এখন নিজেরাই কাভার দিতে পারবা। ওকে, সর্বপ্রথম দেখো আমরা এই প্রশ্নটা নিয়ে আগে ডিল করব। দেখতে পাচ্ছ আশা করি রাজশাহী বোর্ড 2022। এই প্রশ্নটা দেখো, এখানে একটা পাত্র দেওয়া আছে, এখানে একটা পাত্র দেওয়া আছে। তোমাদের এখানে আর একটা গুরুত্বপূর্ণ কিন্তু টপিক আছে, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এবং লিমিটিং বিক্রিয়ক কি এইটাও তুমি আজকের ক্লাসে বুঝে যাবে সম্পূর্ণ। রাজশাহী বোর্ড 2022 দেখো 6 নম্বর প্রশ্ন। পাত্রগুলো বুঝতে পারতেছো কি না? এইখানে একটা পাত্র দেওয়া আছে 7.3 গ্রাম HCl আছে 200 মিলি, আর এখানে আছে হচ্ছে 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 100 মিলি। গ নম্বর প্রশ্ন বলছে যে অ্যাসিডের উদ্দীপকের অ্যাসিড দ্রবণটির মোলারিটি নির্ণয় করো। তো অ্যাসিড দ্রবণ কোনটা ভাইয়া? অ্যাসিড দ্রবণ হচ্ছে HCl। তার মানে আমরা এখন HCl এর মোলারিটিটা আসলে নির্ণয় করব। HCl এর মোলারিটিটা আমরা এখন নির্ণয় করব। তো মোলারিটির সূত্র কোনটা বললাম? এই যে এটা হচ্ছে মোলারিটির সূত্র, W = SVM ভাগ 1000। ওকে, তো আমরা মোলারিটির সূত্রটা দিই। এখন মোলারিটির সূত্র দিলে আমরা কিন্তু মোলারিটিটা বের করতে পারবো। ঠিক আছে, তো খেয়াল করো, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022, রাজশাহী বোর্ড 2022। গ নম্বর প্রশ্নটা দেখি ফার্স্ট অফ অল। গ নম্বরে দেওয়া আছে কি কি আমরা একটু লিখে নিই। ফার্স্টে আমি এখানে সূত্রটা লিখি। সূত্রটা হচ্ছে W = SVM ডিভাইডেড বাই 1000, SVM ডিভাইডেড বাই
1000। তো এখন তাহলে ডাটাগুলো একটু আমরা আগে উঠাই। দেখো এখানে কি কি দেওয়া আছে একটু খেয়াল করে দেখো। এখানে দেওয়া আছে হচ্ছে তোমার পরিমাণ দেওয়া আছে 7.3 গ্রাম, তার মানে তোমাকে আসলে ডাব্লিউ দেওয়া আছে, বেসিক্যালি ডাব্লিউ দেওয়া আছে 7.3 গ্রাম। এরপর দেখো এই সিএল যেহেতু বলছে, তাহলে এই সিএলের মোলার ভর বের করা যাবে না? এই সিএলের আণবিক ভর কত? হাইড্রোজেনের হচ্ছে 1 আর ক্লোরিনের হচ্ছে 35.5, তাহলে যোগ করলে হবে হচ্ছে 36.5 গ্রাম। ওকে, এরপর হচ্ছে আয়তন দেওয়া আছে 200 মিলি, তাহলে ভি ইকুয়াল টু, তো এটা একটা বলার বিষয় যে আয়তনটাকে তোমাদের কিন্তু নিতে হবে হচ্ছে লিটারে। হ্যাঁ, আয়তনটাকে নিতে হবে কিসে? লিটারে, বুঝতে পারছো? আচ্ছা, ওয়েট, আয়তনটাকে তোমাদেরকে মিলিলিটারে রাখতে হবে। হ্যাঁ, আয়তনটাকে মিলিলিটারে রাখতে হবে। তাহলে আয়তনটা দেখো দেওয়া আছে 200 মিলি, তাহলে ভি ইকুয়াল টু 200 মিলি। ওকে, তো সবই দেওয়া আছে দেখো এই সূত্রে, শুধু নাই কে এস নাই, তো এস ইকুয়াল টু আমরা লিখব হোয়াট। সো এই ডাটাগুলো এখন সিম্পলি তুমি যদি এই ফর্মুলাতে বসাও, দেখো তোমাদের কিন্তু এস বের করতে হবে, তাই না? তো চাইলে তোমরা আগে এটাকে আর গুণ করে এসটা সেপারেট করতে পারো, মানে আর গুণ করলে তো এরকম হবে এস ভি এম ইকুয়াল টু ডব্লিউ ইন্টু 1000। মানে এক কথা এখান থেকে যেটা বের করা লাগবে তোমাকে সেটা শুধু সেপারেট করতে হবে, বুঝতে পারছো? তাহলে এসটাকে শুধু আলাদা রাখো, তাহলে এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই ভিএম। তাহলে ডাব্লিউ কত? 7.3, ডাব্লিউ হচ্ছে 7.3 গুণ 1000 ডিভাইডেড বাই ভি হচ্ছে কত? 200 ইন্টু এম 36.5। ওকে, সো এটা একটু আমরা ক্যালকুলেশন করব এখন, দেখি ক্যালকুলেশন করলে কত হয়। উপরে হচ্ছে 7.3 গুণ 1000, নিচে কত? 200 গুণ 36.5। দেখো উত্তর আসছে 1, তার মানে এটার অ্যান্সার হবে 1 মোলার। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার এই কোশ্চেনের উত্তর। বুঝতে পারছো কি? গ নম্বর প্রশ্নটা মোলারিটি নির্ণয় করতে বলছিল, আমরা কিন্তু নির্ণয় করে ফেলছি। এবার ঘ নাম্বারটা দেখব। দেখো ঘ নম্বরে বলছে যে দ্রবণদ্বয়কে একত্রিত করলে কোনো লিমিটিং বিক্রিয়ক পাওয়া যায় কি? মানে এটা লিমিটিং বিক্রিয়কের একটা ম্যাথ দিয়েছে তোমাকে। তো দ্রবণদ্বয়কে একত্র করা তার মানে কি? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl, এইটারে আগে তোমাকে বিক্রিয়া করতে হবে। আসো ঘ নাম্বারটা এখন সলভ করি। তো এটাকে তোমার কি করতে হবে ভাইয়া? আগে বিক্রিয়া করতে হবে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl এর বিক্রিয়া কিন্তু আমরা সবাই জানি যে HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তো বিক্রিয়া করলে কি হয়? পানি হবে এবং সোডিয়াম ক্লোরাইড হবে, পানি হবে এবং সোডিয়াম ক্লোরাইড হবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তো বেসিক্যালি তোমাকে এখন এই বিক্রিয়া থেকে দেখতে হবে যে কে কতটুকু বিক্রিয়া করে। খুবই সিম্পল। তো এদের মোলার ভর বের কর। দেখো এই সেলের মোলার ভর হচ্ছে 36.5, 36.5। সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ভর কত ভাইয়া? এটা আমরা বের করে নিব। সোডিয়ামের হচ্ছে আমরা জানি কত? 23, তাহলে 23 যোগ অক্সিজেনের কত? 16 যোগ হাইড্রোজেনের 1, দেখো 40। তাহলে সোডিয়ামের আণবিক ভর হচ্ছে 40, তাহলে এটা হচ্ছে 36 পয়েন্ট এত গ্রাম, এটা 40 গ্রাম। আর সোডিয়াম ক্লোরাইডের কত? সোডিয়াম ক্লোরাইডের বের করব। সোডিয়ামের কত? 23 প্লাস ক্লোরিনের হচ্ছে 35.5, তাহলে এটা হয় হচ্ছে 58.5। সোডিয়াম ক্লোরাইডের কত? 58.5 গ্রাম। আর H2O তো আমরা জানি 18 গ্রাম, H2O এর কত? 18 গ্রাম। তার মানে আমরা বিক্রিয়া থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 36.5 গ্রাম HCl 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে এবং 18 গ্রাম পানি তৈরি করে। ওকে, এবার আমাদেরকে প্রশ্নটা একটু দেখতে হবে। প্রশ্নটা হচ্ছে এই দুইটা দ্রবণ ছিল কতটুকু কতটুকু করে। দেখো 7.3 গ্রাম ছিল হচ্ছে HCl আর 8 গ্রাম ছিল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, 8 গ্রাম ছিল কই? সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার একটা জিনিস দেখো তোমরা যে আমরা এটাকে কি লিখতে পারি, যে এই যে এই জিনিসটাকে
40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 36.5 গ্রাম HCl এর সাথে। 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 36.5 গ্রাম HCl এর সাথে। তাহলে 1 গ্রাম বিক্রিয়া করবে কতটুকুর সাথে এবং 8 গ্রাম বিক্রিয়া করবে কতটুকুর সাথে, এই জিনিসটা কি আমরা বের করতে পারবো? বের করতে পারবো। তাহলে আমাদের মানে জাস্ট এখন ঐকিক নিয়ম করতে হবে যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 36.5 গ্রামের সাথে, তাহলে 1 গ্রাম করবে কতর সাথে, আর এই যে প্রশ্নে যেটা দেওয়া আছে দেখো 8 গ্রাম, এটা করবে কতর সাথে। খুব সিম্পল। তাহলে আমরা লিখি এভাবে যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রামের সাথে, এই যে 36.5 গ্রাম HCl এর সাথে। 36.5 গ্রাম HCl এর সাথে লিখলাম এটা। তাহলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 36.5 গ্রাম HCl এর সাথে, অতএব 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে কত সাথে, তাহলে 36.5 ভাগ 40 এত সাথে, তাই না? এবার প্রশ্নে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া ছিল হচ্ছে 8 গ্রাম, প্রশ্ন দেওয়া ছিল 8 গ্রাম। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে যে অ্যাকচুয়ালি 8 গ্রাম বিক্রিয়া করে কত সাথে। তাহলে 36.5 গুণিত 8 ডিভাইডেড বাই 40। তো এটা একটু বিক্রিয়া করো, এটা একটু ক্যালকুলেশন করো, দেখি কত হয়। 36.5 গুণ 8 ডিভাইডেড বাই 40। তো এটা দেখো 7.3 আসতেছে, 7.3 গ্রাম HCl এর সাথে, HCl এর সাথে। তার মানে 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত গ্রাম HCl এর সাথে, 7.3 গ্রাম HCl এর সাথে। এখন দেখো তোমার HCl কিন্তু ভাইয়া ছিল 7.3 গ্রাম। তার মানে এই বিক্রিয়া শেষে কোনো দ্রব্য কিন্তু কি থাকবে না, অবশিষ্ট থাকবে না, কোনো দ্রব্য অবশিষ্ট থাকবে না। তো যদি কোনো দ্রব্য অবশিষ্ট না থাকে তাহলে এখানে কোনো লিমিটিং বিক্রিয়কও নেই, ঠিক আছে? লিমিটিং বিক্রিয়কও নেই। তো এইটাই হচ্ছে বেসিক কনসেপ্ট লিমিটিং বিক্রিয়কের। তো আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা কোন পার্টটা তুমি বুঝতে পারো নাই। ওকে, আমি আরও বেশ কিছু প্রশ্ন সলভ করব। আজকে যতগুলো প্রশ্ন সলভ করব, এই প্রশ্নগুলো যদি তুমি রেগুলার দেখতে পারো ভাইয়া, আর এই ক্লাসটা যদি পুরোটা কন্টিনিউ করো, তাহলে আমি কথা দিতে পারি যে এই চ্যাপ্টারের আর কোনো সিকিউ তোমার আটকাবে না ইনশাল্লাহ। আমি এই লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত বলো বা এই ধরনের বিভিন্ন যত টাইপ আসে, যেমন এটা একটা টাইপ গেল, আমি আরও কিছু টাইপের প্রশ্ন তোমাকে আজকে দেখাবো। এই প্রশ্নটা দেখো, যশোর বোর্ড 2022। এই প্রশ্নটাতে একটু খেয়াল করো যে এটা হচ্ছে পাত্র এ, এটা হচ্ছে পাত্র বি। তো পাত্র এতে কি খবর, 200 মিলি 0.75 মোলার সোডিয়াম কার্বনেট আছে। আর পাত্র বিতে কি আছে, 150 মিলি 0.5 মোলার HNO3 নাইট্রিক অ্যাসিড আছে, ঠিক আছে? তো এই ডাটাগুলো থেকে এখন আমাদেরকে কি বের করতে বলো, আমরা একটু চলো দেখি। ফার্স্টে আমাদেরকে দেখো বলছে এখান থেকে যে গ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের এ পাত্রের দ্রবের অণুর সংখ্যা হিসাব করো। তাহলে এ পাত্রের দ্রবের অণুর সংখ্যা হিসাব করো। তাহলে দেখো তো অণুর সংখ্যা এই যে এই সূত্র দিয়ে আমাদের করতে হবে, কিন্তু এই যে N/Na, N/Na, Na হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা আর N হচ্ছে আমি কতটা অণু নিছি সেই সংখ্যা। ওকে, তো আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু কি দেওয়া আছে, তোমার হচ্ছে মোলার দেওয়া আছে, তাই না? এই যে মোলার মানে কত মোল, মোলারিটি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, এবং হচ্ছে যে সোডিয়াম কার্বনেট বলা আছে, তার মানে তো তোমাকে আণবিক ভরও দেওয়া আছে, তাই না? তাহলে সর্বপ্রথম আমরা এই সূত্র দিয়ে ডাব্লিউ বের করে নিব। এই সূত্র দিয়ে বের করব কি, ডাব্লিউ, ঠিক আছে? ডাব্লিউ ইকুয়াল টু SVM ভাগ থাউজেন্ডস। তাহলে এবার সলভ করব কত নাম্বার, এটা এটা হচ্ছে যশোর বোর্ড 2022। হ্যাঁ, যশোর বোর্ড 2022, যশোর বোর্ড 2022-এর গ নাম্বারটা দেখবো আগে। তো যশোর বোর্ড 2022-এর গ নাম্বার প্রশ্নটা কি বলা হচ্ছে,
এ পাত্রের অণুর সংখ্যা হিসাব করো, এ পাত্রের অণুর সংখ্যা হিসাব করো। তাহলে আমরা প্রথমত আগে ডাব্লিউটা বের করে নিব। আসো, ডাব্লিউ ইকুয়াল টু সূত্র কি, এস ভিএম ভাগ 1000। তো আমি আর লিখতেছি না, দেখো সবই দেওয়া আছে। এস হচ্ছে ঘনমাত্রা, যে 0.75, 0.75 গুণ ভি হচ্ছে আয়তন 200, ভি হচ্ছে আয়তন কত, 200। আর এম হচ্ছে আণবিক ভর। তো আণবিক ভর কত, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর তোমাকে বের করে নিতে হবে ভাইয়া, এটা তোমরা সাইডে বের করে নিবা ক্যালকুলেটরে। দেখো সোডিয়ামের হচ্ছে আমরা জানি 23, তাহলে সোডিয়াম 2 আছে, Na2, তাহলে 23 গুণ 2, তারপরে প্লাস কার্বনের জানি আমরা হচ্ছে 14 যোগ অক্সিজেনের 16, অক্সিজেনের 3 দেওয়া আছে, তার মানে 16 গুণ 3, এই যে দেখো 108, ঠিক আছে। কার্বনের হচ্ছে 12, আমি এখানে 14 দিছি, কার্বনের হবে হচ্ছে 12, তাহলে 106। তাহলে সোডিয়াম কার্বনেটের পারমাণবিক আণবিক ভর কত, 106, তাহলে 106 ডিভাইডেড বাই কত, 1000। তো আমরা হচ্ছে এটাও ক্যালকুলেশন করে নিয়ে আসো। এটা ক্যালকুলেশন করলে আমাদের উপরে আছে 0.75 মাল্টিপ্লাইড বাই 200 মাল্টিপ্লাইড বাই 106 ডিভাইডেড বাই 1000। তো কত আসতেছে, 15.9 গ্রাম, 15.9 গ্রাম, 15.9 গ্রাম। তো এখন একটা প্রশ্ন করতে পারো যে তোমরা যে ডাব্লিউ আপনি কেন বের করলেন, আপনাকে তো বের করতে বলছিল হচ্ছে দ্রবের অণুর সংখ্যা, তাই না? তো ডাব্লিউ বের করলাম এই কারণে, দেখো আমরা এখানে সূত্র শিখছিলাম যে এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন ইকুয়াল টু ভি বাই 22.4। তো আমরা ডাব্লিউ বের করলাম বিকজ এই ডাব্লিউ বাই এম এর সাথে এই যে এন বাই এন, এই পেয়ারটা আমরা এখন নিব। মানে এখান থেকে তোমরা যে কোনোটা সমান ধরতে পারো প্রয়োজনে। তাহলে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ লেখা যাবে। তো আমরা এখন লিখি যে ডাব্লিউ বাই এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ। সো এটা কেন দিলাম ভাইয়া, ডাব্লিউ এর মান কত, এই যে যেটা তুমি মাত্র বের করলা 15.9, তাহলে 15.9 ডিভাইডেড বাই এম কত, সোডিয়াম কার্বনেটের ভর কত, আণবিক ভর কত, 106, ঠিক আছে, ইকুয়াল টু এন তোমাকে বের করতে বলছে অণুর সংখ্যা, তাহলে এন থাকলো। আর এই যে এন অ্যাভোগাড্রো নাম্বার, আমরা জানি অ্যাভোগাড্রো নাম্বার কত, 6.023 ইন্টু 10⁻23। সো এবার সবগুলো আছে, তোমার শুধু আর গুণ করে এন এর মানটা ক্যালকুলেট করতে হয়। তাহলে এন কত হবে দেখো, এই দুইটার গুণফল মানে 15.9 গুণ 6.023 গুণ 10⁻23 ডিভাইডেড বাই 106। সো ফাইনালি এটা ক্যালকুলেশন করো, দেখো রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, তো এটার রেজাল্টটা আসবে হচ্ছে ক্যালকুলেশন করার পর 9.034 গুণ 10⁻22T, বুঝছো? এই হচ্ছে এটার সলিউশন। তাহলে আমরা শুরুতে ডাব্লিউ বের করে নিলাম বিকজ ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ, এই সূত্রে আমরা সরাসরি অ্যাপ্লাই করব। তাই এখান থেকে শুধু আর গুণ করে এন এর মানটা সেপারেট করলেই কিন্তু তোমার রেজাল্ট হয়ে যাবে। তাহলে বলো এইটার গ নাম্বার প্রশ্নটা আশা করি তোমরা এখন বুঝতে পারছো। ওকে, এবার হচ্ছে আমরা ঘ নাম্বার করব। এ ও বি পাত্রের দ্রবণদ্বয়ের মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে। আচ্ছা, এটা কিন্তু তোমাদের আরেকটা টাইপ। হ্যাঁ, এটা তোমাদের আরেকটা টাইপ। তো প্রশ্নটাকে ভালো করে বুঝো, যে বলছে যে এ আর বি কে তোমরা হচ্ছে কি করবা, মিশ্রিত করবা, তাই না? তো এই দুইটাকে মিশ্রিত করতে গেলে দুইটা আসলে কে আছে দেখো তো, সোডিয়াম কার্বনেট এবং HNO3, সোডিয়াম কার্বনেট এবং HNO3। তাহলে সর্বপ্রথম তোমাকে এদেরকে বিক্রিয়া করতে হবে। সর্বপ্রথম কি করতে হবে বলো, এদেরকে বিক্রিয়া করতে হবে। তো আমরা এখন ঘ নাম্বারটা সলভ করার দিকে অ্যাপ্রোচ নিই। তো যেই দুইটা তোমাকে দেওয়া আছে সেটা হচ্ছে একটা সোডিয়াম কার্বনেট মানে Na2CO3, সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করবে হচ্ছে HNO3 নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, তো বিক্রিয়া করে কি উৎপাদন হবে বোঝাই যাচ্ছে, সোডিয়াম নাইট্রেট। এখান থেকে সোডিয়াম আর এখান থেকে নাইট্রেট মিলে সোডিয়াম নাইট্রেট তৈরি হবে, NaNO3। এরপরে যেহেতু কার্বনেট আছে, তো কার্বনেট থাকলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবেই হবে। হ্যাঁ, এবং উৎপাদন হবে হচ্ছে পানি,
এটা মোটামুটি বিক্রিয়া। তো বিক্রিয়াটা তোমাদেরকে জানতে হবে, হ্যাঁ, বিক্রিয়াটা তোমাদেরকে জানতে হবে, প্রশ্নগুলো সলভ করতে গেলে বিক্রিয়াগুলো অন্তত জানতে হবে। এখন বিক্রিয়াটাকে শুধু করে নিলে হবে না, এটাকে আবার এখন সমতা করতে হবে। তো সমতা কেমনে করব দেখো, যে কোনো একটা থেকে স্টার্ট করতে পারো। দেখো এখানে সোডিয়াম আছে 2টা Na2, আবার রাইট সাইডে দেখো সোডিয়াম আছে 1টা, রাইট সাইডে সোডিয়াম আছে 1টা, তাহলে এই N এর আগে এখানে একটা 2 দিতে হবে, N এর আগে এখানে একটা 2 দিতে হবে। তাহলে এটি যদি তুমি 2 দাও তাহলে সোডিয়াম 2টা, এটিও 2টা মিললো, বাট এই নাইট্রোজেন আবার 2টা হয়ে গেল না, দেখো তো N এই যে আগে 2 আছে, নাইট্রোজেন 2 হলো, বাট লেফট সাইডে দেখো নাইট্রোজেন একটাই। তাহলে এইটার আগে যদি একটা তুমি 2 দিয়ে দাও, তাহলে এখন তুমি প্রত্যেকটা যৌগ মিলায় দেখো, এ পাশে যতগুলো আছে ওই পাশেও কিন্তু ততগুলো আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা বেসিক নিয়ম, তুমি তারপরে প্র্যাকটিসের মাধ্যমে এগুলাকে আরও ক্লিয়ার করবে। তো এবার তোমাকে এদের প্রত্যেকটার আণবিক ভর বের করে রাখতে হবে। যেমন এই যে সোডিয়াম কার্বনেটের আমরা গতে বের করছিলাম, এটার হচ্ছে 106। এরপর তোমাকে বের করতে হবে নাইট্রিক অ্যাসিডের HNO3। তো এটা কেমনে করবা, আগে হচ্ছে HNO3টা বের করে নিবা, দিয়ে তাকে 2 দিয়ে গুণ করলে হয়ে গেল। তাহলে হাইড্রোজেনের হচ্ছে 1, তাহলে 1 যোগ নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের হচ্ছে 14, যোগ অক্সিজেনের 16, তাহলে 16 গুণ 3, 16 গুণ 3, তাহলে এটা আসবে হচ্ছে 63। তার সামনে যেহেতু 2 আছে, তাহলে এই পুরো জিনিসটাকে আবার একটা 2 দিয়ে গুণ লাগাও, তাহলে এতকে 126। তাহলে নাইট্রিক অ্যাসিডের পরিমাণ হচ্ছে 126 গ্রাম। এবার উৎপাদ মানে সোডিয়াম নাইট্রেট, হ্যাঁ, সোডিয়াম নাইট্রেটের উৎপাদ আমাকে পরিমাণ বের করতে হবে। তো সোডিয়াম নাইট্রেট কেমন বের করবো, সোডিয়ামের হচ্ছে 23 যোগ নাইট্রোজেনের কত 14 যোগ অক্সিজেনের হচ্ছে 16, আবার 3টা আছে, তাহলে 16 গুণ 3 এত। এইটা আবার দেখো ডাবল আছে 2টা, তার মানে এটাকে আবার লাস্টে 2 দিয়ে গুণ দিবা, তাহলে হবে 170। ওকে, তাহলে এটা হচ্ছে 170 গ্রাম। সো এইটুকু বের করলে আপাতত আমাদের চলবে। এবার আমরা করব কি দেখো, গ নাম্বার প্রশ্নে কিন্তু আমরা এ পাত্রের পরিমাণটা বের করছিলাম, এই যে এ পাত্রের পরিমাণ W বের করছিলাম হচ্ছে 15.9 গ্রাম, হ্যাঁ। এখন তাহলে আমাদেরকে বি পাত্রের পরিমাণ বের করতে হবে। এখন বের করতে হবে কি, বি পাত্রের পরিমাণ লিখবো এভাবে যে বি পাত্রে HNO3 এর পরিমাণ, HNO3 এর পরিমাণ বের করবো। তাহলে এই বি পাত্রের HNO3 এর পরিমাণ বের করবো কিভাবে, এই যে আবার চিত্র দেখতে হবে, এখানে কি কি আছে, আয়তন দেওয়া আছে, মোলারিটি দেওয়া আছে, এবং HNO3 যেহেতু তাহলে তার আণবিক ভর আমরা জানি। তাহলে এটার পরিমাণ বের করবো কোন সূত্রে দেয়, W = SVM ডিভাইডেড বাই 1000। তাহলে S কত, S হচ্ছে মোলারিটি, বি পাত্রের মোলারিটি দেওয়া আছে 0.5 গুণ ভি মানে আয়তন, বি পাত্রের আয়তন হচ্ছে 150 মিলি, তাহলে 150 গুণ তোমার হচ্ছে যে HNO3 এর আণবিক ভর, তাহলে HNO3 এর আণবিক ভর বের করলে হবে যে 63, হ্যাঁ, বের করলে হবে 63 ডিভাইডেড বাই 1000। তাহলে তোমরা বি পাত্রের পরিমাণ পেয়ে যাবে। এটা ক্যালকুলেট করলে কি পাবো আমরা, বি পাত্রের মানে বি পাত্রে কতটুকু তোমার হচ্ছে HNO3 ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা পেয়ে যাব এখান থেকে। তাহলে এটা ক্যালকুলেশন করব, 0.5 গুণ 150 গুণ 63 ভাগ 1000, এটা হিসাব করলে আসবে 4.725 গ্রাম, 4.725 গ্রাম। এবার একটা জিনিস দেখো, এ পাত্রে তোমার সোডিয়াম কার্বনেট আছে 15.9 গ্রাম, আর বি পাত্রে নাইট্রিক অ্যাসিড আছে হচ্ছে 4.725 গ্রাম। বাট বিক্রিয়া থেকে আমরা অ্যাকচুয়ালি কী দেখলাম, 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে হচ্ছে 126 গ্রাম HNO3-র সাথে। 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 126 গ্রাম HNO3-র সাথে, ঠিক আছে। তা বা আমি উল্টাভাবে বলতে পারি যে 126 গ্রাম HNO3 বিক্রিয়া করে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে। ওকে, মানে জাস্ট ঐকিক নিয়ম, ঠিক আছে। 126 গ্রাম 126 গ্রাম HNO3 এর সাথে বিক্রিয়া করে, এত এর সাথে
126 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে, এই যে উদ্দীপক থেকে না, এটা হচ্ছে তোমার বিক্রিয়া থেকে, 126 গ্রাম HNO3 বিক্রিয়া করে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে, 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে। অতএব 1 গ্রাম HNO3 এর সাথে বিক্রিয়া করে কত হবে তাহলে ঐকিক নিয়মে 106/126 গ্রাম, ঠিক আছে। এখন HNO3 কতটুকু পরিমাণ দেখো, HNO3 হচ্ছে, HNO3 এর পরিমাণ কত বের হলো 4.725 গ্রাম। তাহলে 4.725 গ্রাম কত সাথে করবে এটা বের করতে হবে। তাহলে 4.725 ইয়েস, এত গ্রাম HNO3 বিক্রিয়া করে, তাহলে কত 106 গুণ 4.725 ডিভাইডেড বাই 126। তাহলে এই পরিমাণটা আমাদেরকে বের করতে হবে, এই পরিমাণটা বের করতে হবে। তাহলে কত হয় দেখি, 106 গুণ 4.725 ডিভাইডেড বাই 126, এটা হচ্ছে তোমার 3.975 গ্রাম। তো এখানে তাহলে গুরুত্বপূর্ণ জিনিসটা কি, যে এই যে বিক্রিয়াটা করবে দেখো 3.975 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে বিক্রিয়া করবে, তাই না। তাহলে মিশ্রণে সোডিয়াম কার্বনেট কিছুটা থেকে যাবে না বলো তো, মিশ্রণে কিন্তু সোডিয়াম কার্বনেট কিছুটা থেকে যাবে। মানে তোমাকে বেসিক্যালি প্রশ্নটা বলছিল যে এ ও বি পাত্রের দ্রবণের মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে, হ্যাঁ, কি পরিমাণ লবণ উৎপাদন হবে এটা তোমাদেরকে মূলত বের করতে হবে। তাহলে এই 4.725 গ্রাম HNO3 বিক্রিয়া করে হচ্ছে মাত্র 3.975 গ্রাম, কার সাথে, সোডিয়াম কার্বনেটের সাথে। এখন দেখো সোডিয়াম কার্বনেট কিন্তু ছিল অনেক বেশি, সোডিয়াম কার্বনেট ছিল কত গ্রাম, 15.9 গ্রাম সোডিয়াম কার্বনেট ছিল, যে আগে বের করে নিয়েছিলাম আমরা গতে, খেয়াল করো সোডিয়াম কার্বনেট ছিল 15.9 গ্রাম, তাই না। বাট সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া করতেছে মাত্র 3 এত গ্রামের সাথে, তার মানে সোডিয়াম কার্বনেট কিন্তু এখানে কি হবে, থেকে যাবে, সোডিয়াম কার্বনেট থেকে যাবে, তাই না। তার মানে সোডিয়াম কার্বনেট নিয়ে তোমার কোনো প্যারা নাই, কারণ কি দেখো সোডিয়াম কার্বনেট তো আমার বাঁচতেছেই, বিকজ সোডিয়াম কার্বনেট ছিল হচ্ছে 15.9 গ্রাম, বাট সোডিয়াম কার্বনেটের বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে হচ্ছে মাত্র 3.975 গ্রাম। তার মানে সোডিয়াম কার্বনেট নিয়ে তোমার কোনো প্যারা নাই। তো এই কথাটা কেন বললাম দেখো, কারণ এখন আমাকে আরেকটা ঐকিক নিয়ম করতে হবে। তো এইখানে আমরা এটাই বুঝবো যে সোডিয়াম কার্বনেট নিয়ে আমার কোনো প্যারা নাই, কারণ সোডিয়াম কার্বনেট আমার লাগতেছে 3.7975 গ্রাম, বাট সোডিয়াম কার্বনেট আমার আছে 15.9 গ্রাম। আচ্ছা, তাহলে সোডিয়াম কার্বনেটে প্যারা নাই, তাহলে HNO3 নিয়ে আমার প্যারা, HNO3 নিয়ে আমার প্যারা। তাহলে HNO3-র কাজটা কি হবে, এবার লিখবা তুমি এটা, যে HNO3 এখানে দেখো কত গ্রাম টোটাল 126, তাহলে 126 গ্রাম HNO3 বিক্রিয়া করে উৎপন্ন করে 170 গ্রাম লবণ, 126 গ্রাম HNO3 বিক্রিয়া করে উৎপন্ন করে 170 গ্রাম লবণ। এবার বলতে পারো যে আপনি এটা নিলেন না কেন, নিলাম না কারণ এটা নিয়ে তো প্যারা নাই, কারণ এটা তো এনাফ আছে, এটা তো শর্ট আছে, তাই না, এটা শর্ট আছে, এই জন্য যেটা শর্ট থাকবে বা যেটা কম থাকবে এইটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। তাহলে 124 গ্রাম HNO3 থেকে উৎপন্ন হয় হচ্ছে 170 গ্রাম লবণ, এটা এখন আমরা লিখব যে 126 গ্রাম HNO3 থেকে লবণ উৎপন্ন হয়, লবণ উৎপন্ন হয় কত, 170 গ্রাম, বিক্রিয়া থেকে বুঝতে পারবো, এই যে বিক্রিয়া থেকে দেখো 126 গ্রাম HNO3 থেকে লবণ উৎপন্ন হয় 170 গ্রাম। ওকে, তার অতএব 1 গ্রাম HNO3 থেকে লবণ উৎপন্ন হবে কত, 170 ভাগ 126। এখন HNO3-র পরিমাণ হচ্ছে এই যে 4.725, তাহলে এইটা থেকে কত উৎপন্ন হবে, তাহলে 4.725 এত গ্রাম HNO3 থেকে লবণ উৎপন্ন হবে, তাহলে 170 গুণ 4.725
ডিভাইডেড বাই 126। এবার একটু এটা হিসাব করলে যা হবে এটাই তোমার অ্যান্সার হবে, বুঝতে পারছো? 170 গুণ 4.725, এটাকে আবার ভাগ দিতে হবে 126 দিয়ে। তাহলে এটা দেখো 6.375, তাহলে 6.375 গ্রাম। তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার, মানে এত গ্রাম লবণ উৎপাদন হবে, বুঝতে পারছো? আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করলাম। আমি আরও প্র্যাকটিস করাবো এখন, তোমরা সবগুলো এক্সাম্পল দেখার পর তারপর নিজেরা প্র্যাকটিস করতে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এরপরে দেখো আমরা আরেক একটা টাইপের প্রশ্ন আগে সলভ করি আসি। সিমিলারভাবে হচ্ছে এরকম একটা প্রশ্ন আছে, দেখো চট্টগ্রাম বোর্ড 2022। এই প্রশ্নে এরকম দুইটা পাত্র দেওয়া আছে, দুইটারই আয়তন হচ্ছে 500 মিলি, এটার 30 গ্রাম, এটার 15 গ্রাম, এটাতে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো গ নাম্বারে বলছে যে কোন দ্রবণের ঘনমাত্রা সর্বাধিক, তার মানে তোমাদেরকে ওই যে ডাব্লিউ ইকুয়াল টু এস ভি এম ভাগ 1000, ওটা দিয়ে এস বাইর করতে হবে, দুটার ক্ষেত্রে বের করে দেখতে হবে যে কোনটার ঘনমাত্রা বেশি। আর ঘতে বলছে যে উদ্দীপকে দ্রবণটা মিশ্রিত করে প্রয়োজনীয় উৎপাদ পেতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো তোমাদেরকে তখন এই দুইটা বিক্রিয়া করে দেখতে হবে যে আসলে কোনটা কতটুকু উৎপাদন হচ্ছে, হ্যাঁ। তারপর দেখতে হবে যে বিক্রিয়া আসলে কোন দ্রব্যটা শর্ট আছে, যেই দ্রব্যটা শর্ট আছে তাহলে তোমাকে বলতে হবে যে এত গ্রাম অ্যাসিড যোগ করতে হবে অথবা এত গ্রাম ক্ষার যোগ করতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন। এবং এরপরে দেখো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্ন সলভ করব। শতকরা সংযুক্তির একটা প্রশ্ন আমাদের এই মাত্র আসলো, দিনাজপুর বোর্ড 2022। তাহলে দিনাজপুর বোর্ড 2022-এর প্রশ্নটা একটু খেয়াল করো আগে তুমি। দিনাজপুর বোর্ড 2022-এর প্রশ্ন বলা হচ্ছে যে এই পাত্র দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড, এই পাত্রে দেওয়া আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 26। খেয়াল করো, এই পাত্রে দেওয়া আছে যে সালফিউরিক অ্যাসিড 15 গ্রাম, 200 মিলি দুটারই, আর এটাতে হচ্ছে 15 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো গ নাম্বারে বলছে যে উদ্দীপকের বি বিকারের ঘনমাত্রা নির্ণয় করো। সো এগুলো কি পারবা না তোমরা এখন? বি বিকার মানে এই যে এটা বিকার বি, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে 15 গ্রাম, যার আয়তন হচ্ছে 200 মিলি। তো আমরা ঘনমাত্রাটা একটু দ্রুত নির্ণয় করে ফেলে আসো। ঘনমাত্রার সূত্র কি ছিল? ডাব্লিউ ইকুয়াল টু এস ভি এম ভাগ 1000। বলছি যে এই সূত্রটাই মনে রাখবা, তাহলে সব পারবা। তাহলে এটা আর গুণ করবো, যেহেতু আমাদেরকে ঘনমাত্রা বের করা লাগবে তার মানে আমাদেরকে এস বের করা লাগবে। তাহলে এস ভি এম ইকুয়াল টু 1000 ইন্টু ডব্লিউ। তাহলে এসটাকে শুধু আলাদা করব, তাহলে 1000 গুণ ডাব্লিউ ডিভাইডেড বাই ভিএম। ওকে, তো এটা একটু ক্যালকুলেশন করে ফেলি। এখানে 1000 তো আছেই, এরপর ডাব্লিউ হচ্ছে পরিমাণ, তাহলে তোমাদের এখানে পরিমাণ দেখো দেওয়া আছে 15 গ্রাম, তাহলে 15 ডাব্লিউ মান ডিভাইডেড বাই ভি হচ্ছে আয়তন। তো আয়তন কত ভাইয়া? 200 ইন্টু এম, এম হচ্ছে ঘনমাত্রা, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করতে হবে। সো তোমরা কি ঘনমাত্রা বের করতে পারবে না? পটাশিয়ামের ঘনমাত্রা কত? তোমাদেরকে পটাশিয়ামের ভর জানতে হবে। পটাশিয়ামের ভর হচ্ছে 39, হ্যাঁ, এটা তোমরা মুখস্থ করতে পারবা দেখে, পর্যায় সারণী দেখে। তাহলে 39 যোগ অক্সিজেন, অক্সিজেনের হচ্ছে 16 যোগ হাইড্রোজেনের 1, তাহলে হচ্ছে 56। তো এম এর মান হচ্ছে 56, ঠিক আছে? তো এইটা এখন কি করতে হবে? জাস্ট ক্যালকুলেট করবো, আর কিছু না। ক্যালকুলেট করে দেখো কত আসতেছে। তো ওপরে যাবে হচ্ছে 1000। আচ্ছা, আমি ভি এর মানটা 2000 দিয়ে দিচ্ছি, এটা 200 হবে, হ্যাঁ। আয়তন হচ্ছে 200 মিলি দেওয়া ছিল, তাহলে 1000 গুণ তো 15 ডিভাইডেড বাই 200 গুণ 56, তাহলে এটা আসতে হচ্ছে 1.339, মানে প্রায় হচ্ছে 1.34 লেখা যায়, হ্যাঁ। তাহলে এত মোলার, এটাই হচ্ছে তোমার ঘনমাত্রা, এটাই অ্যান্সার। ওকে, তো যাই হোক, এটা গ নাম্বারটা তোমরা বুঝতে পারছো আশা করি। এবার হচ্ছে আমি বুঝাবো যেটা, সেটা হচ্ছে ঘ নাম্বার, কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে, হ্যাঁ। তো গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি সেটা হচ্ছে তোমাদেরকে বের করতে বলছে কি, দেখো ঘ নাম্বারে, বিকার দুইটি দ্রবণকে একত্রিত করলে যে লবণ তৈরি হয় তার শতকরা সংযুক্তি নির্ণয় করো। তার মানে বিকার দুইটাকে আগে তোমার একত্রিত করতে হবে,
করে দেখতে হবে যে এখানে কী লবণ তৈরি হয়, তারপরে এটার শতকরা সংযুক্তি আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, তো কি কি আছে দেখো, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড আছে আর পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম হাইড্রোক্সাইডটাকে আগে আমাদেরকে বিক্রিয়া করাইতে হবে। কি করাইতে হবে? বিক্রিয়া করাইতে হবে। তাহলে সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের আগে আমরা আসো বিক্রিয়া করি। H2SO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো তোমরা বুঝতেই পারতেছো পটাশিয়াম আসবে এখান থেকে আর এই যে সালফেট আসবে এখান থেকে, তাই না? তাহলে K2SO4 পটাশিয়াম সালফেটের সংকেত এটা, প্লাস হাইড্রোক্সাইড যেহেতু ছিল তাহলে পানি নিশ্চয়ই উৎপন্ন হবে, H2O। ওকে, তো এখন এটাকে সমতা করতে হবে। তাহলে এটি দেখো K2, তাহলে এখানে তোমাদেরকে এখানেও 2 দিতে হবে। ওকে, তাহলে এটি 2 দিতে গেলে দেখো অক্সিজেন আবার কটা হয়ে গেল, এখানে 2টা হয়ে গেল, অক্সিজেন এখানে 2টা হয়ে গেল, তাহলে তার জন্য এখানে আবার একটা 2 দিতে হবে। তো এটা সমতাগুলো তোমরা বিক্রিয়াগুলো ভালো করে দেখলে এটা ক্লিয়ার করতে পারবে। হ্যাঁ, তাহলে উৎপন্ন যে লবণটা পাইলাম, তাহলে এটাই হচ্ছে সেই উৎপন্ন লবণ। এটা হচ্ছে আমার উৎপন্ন লবণ, পটাশিয়াম সালফেট। উৎপন্ন লবণটা কি? উৎপন্ন লবণটা হচ্ছে পটাশিয়াম সালফেট। তাহলে এই পটাশিয়াম সালফেটের এবার আমাদেরকে শতকরা সংযুক্তি বের করতে হবে। পটাশিয়াম সালফেটের কি করতে হবে? শতকরা সংযুক্তি বের করতে হবে। তো প্রথমত তোমাদের কাজ হচ্ছে পটাশিয়াম সালফেটের আণবিক ভর বের করবা। K2SO4 এর আণবিক ভর, আণবিক ভর। তো পটাশিয়ামের কত? পটাশিয়ামের হচ্ছে 39, তাহলে K2 আছে, তাহলে 39 গুণ 2, এটার সাথে যোগ করবা হচ্ছে সালফেট, তাই না? সালফারের হচ্ছে কত? 32, তার সাথে আবার O4, ও মানে হচ্ছে 16, তাহলে 16 গুণ 4। সো এটা ক্যালকুলেশন তোমরা অনায়াসে করতে পারবা। আমি একটু দেখি কত হয়। 32 গুণ 2 যোগ সরি 32 না, পটাশিয়ামের হচ্ছে 39। হ্যাঁ, তাহলে 39 গুণ 2, 39 গুণ 2 যোগ 32 যোগ হচ্ছে 16 গুণ 4, 174 গ্রাম। তাহলে প্রথমত তোমাদেরকে ওই লবণের কী বের করতে হবে? আগে আণবিক ভর বের করতে হবে। এরপরে শতকরা সংযুক্তি দেখো, তো আমি একটা সূত্র লিখছিলাম, বলছিলাম যে এই সূত্র আমরা সিকিউ করতে করতে সলভ করব। এই যে শতকরা সংযুক্তি সমান দেখছিলাম, দেখো নিচে হচ্ছে আণবিক ভর, নিচে কি ভাইয়া? আণবিক ভর। ওপরে হচ্ছে পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা, পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা। আচ্ছা, তো এইটা এখন আমরা দেখবো একে একে। তাহলে পটাশিয়াম সালফেটে টোটাল কয়জন আছে? পটাশিয়াম আছে, সালফার আছে, অক্সিজেন আছে। কয়জন আছে? 3 জন আছে। তার মানে আমি এখন এই প্রত্যেকটার শতকরা সংযুক্তি বের করব। তাহলে এবার আমি ফার্স্টে লিখব যে পটাশিয়াম এর শতকরা সংযুক্তি, বাংলা দিয়েও লিখতে পারো, সমস্যা নাই। তাহলে পটাশিয়ামের শতকরা সংযুক্তি, এখন দেখো অ্যাকর্ডিং টু ফর্মুলা আমরা নিচে দিব আণবিক ভর, তাহলে আমাদের আণবিক ভর 174, তাহলে নিচে মারবো কত? 174। ওপরে কি কি দিব ভাইয়া? দেখো পারমাণবিক ভর, ওপরে দিব হচ্ছে পারমাণবিক ভর। তাহলে পটাশিয়ামের পারমাণবিক ভর কত? 39, পটাশিয়ামের পারমাণবিক ভর 39 ইন্টু কি লিখছি দেখো পরমাণুর সংখ্যা, মানে পরমাণু কয়টা আছে এই যৌগে, দেখো তো K2 মানে এই যে কয়টা আছে দেখো 2টা আছে, তাহলে 39 গুণিত 2, এরপরে কি ইন্টু 100 না, পার্সেন্টেজে যেহেতু লিখবো তাহলে 100%। তাহলে এটা এখন আমরা হিসাব করে দেখি। ওপরে হচ্ছে 39 গুণ 2, নিচে কত? 174, এটাকে আবার গুণ দিব 100 দিয়ে, তাহলে পার্সেন্টেজ হচ্ছে 44.82%। তাহলে 44.82%। ওকে, এটা গেল হচ্ছে পটাশিয়ামের। এরপরে আর কে কে আছে? এখানে তো তোমার হচ্ছে সালফার আছে, অক্সিজেন আছে। তাহলে এবার বের করবো সালফার এর শতকরা সংযুক্তি। খুব ইজি না ভাইয়া এগুলা? বলো সংযুক্তি। তো সেমভাবে নিচে কি দিবা? আণবিক ভর মানে 174, ওপরে হচ্ছে পারমাণবিক ভর, যেহেতু সালফারের বের করতেছে তাহলে সালফারের দিবা, তাহলে সালফারের হচ্ছে 32 গুণ পরমাণুর সংখ্যা। তো তুমি যৌগের দিক তাকাও তো, সালফার কয়টা আছে ভাইয়া? সালফার একটাই আছে, তাহলে পরমাণুর সংখ্যাকে দিবা হচ্ছে 1
গুণ হচ্ছে 100%। সো এটা একটু ক্যালকুলেশন করি আমরা। তাহলে উপরে হচ্ছে 32, তাহলে 32 ভাগ 174 গুণ 100, এটা হচ্ছে তোমার 18.39। এটা কত হবে? 18.39%, 18.39%। তো এটা গেল হচ্ছে সালফারের, এবং একইভাবে তোমরা আশা করি অক্সিজেনেরটাও বের করতে পারবা। তাহলে অক্সিজেনের শতকরা সংযুক্তি, তো সেমভাবে নিচে 174 মারো, ওপরে হচ্ছে অক্সিজেনের তোমার ভর কত, মানে পারমাণবিক ভর আর কি, পারমাণবিক ভর হচ্ছে 16 গুণ অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে হচ্ছে 4টা, এই যে O4, তাহলে তোমাদেরকে তখন দিতে হবে 4, পার্সেন্টেজে করার জন্য গুণ 100%। তাহলে 4×16 ডিভাইডেড বাই 174 ডিভাইডেড বাই 174 গুণ 100, তাহলে এটা হচ্ছে 36.78%। তো দেখো শতকরা সংযুক্তি আমরা বের করে ফেলছি খুব সহজেই। শতকরা সংযুক্তির যে সূত্রটা ছিল সেটা দিয়ে আমরা বের করে ফেলছি। তাহলে সেখানে কী লাগে, আণবিক ভরটা নিচে লাগে, আর যেই পরমাণু বের করবো ওই পরমাণুর পারমাণবিক ভর উপরে ইন্টু কয়টা পরমাণু আছে ওই যৌগে, হ্যাঁ, দিয়ে গুণ 100%। তো দিনাজপুর বোর্ড 26 আমরা কিন্তু অলরেডি শেষ করে ফেলছি, হ্যাঁ। এরপরে তাহলে আমাদেরকে তোমার আরেকটা টাইপের আমরা প্রশ্ন দেখব, সেটা হচ্ছে আণবিক সংকেত বা স্থূল সংকেত নির্ণয় সংক্রান্ত। এবার আমরা একটা প্রশ্ন দেখব। এখন পর্যন্ত আমরা যে যে কনসেপ্ট তোমাদেরকে করালাম, আশা করি বেশিরভাগ প্রশ্নই তোমার এখন পারা উচিত, হ্যাঁ। অ্যাটলিস্ট এখান থেকে তোমরা কিন্তু প্রশ্নটা সলভ করতে পারবে। বেশিরভাগ যৌগেই দেখবা যে মোলারিটি কিংবা কোন যৌগটা আগে শেষ হবে, হ্যাঁ, বা লিমিটিং বিক্রিয়ক, এই যে লিমিটিং বিক্রিয়ক কিন্তু ওইটাই, হ্যাঁ, যেইটা আগে শেষ হবে ওটাই হচ্ছে তোমার লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। যেটা আগে শেষ হয়ে যাবে ওটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, মানে ওখানে একটা লিমিট আছে, মেন কথা হচ্ছে ওখানে একটা লিমিট আছে। ওকে, মোটামুটি দেখা যাচ্ছে যে এখান থেকে মোলারিটি নির্ণয় এটা একটা গুরুত্বপূর্ণ টাইপ। তারপরে বিক্রিয়া থেকে যে তোমার উৎপাদের পরিমাণ বলতেছে, কোন যৌগ কতখানি উৎপাদন হবে, এই ধরনের প্রশ্নগুলো তোমরা এখন করতে পারবা, হ্যাঁ। তো এইবার হচ্ছে তোমাকে আমি একটা আণবিক সংকেত নির্ণয়ের একটা ম্যাথ করাবো। দেখো এটা, এই যে দেখো দিনাজপুর বোর্ড 2022, এটা দেখো দিনাজপুর বোর্ড 2022-এর এই প্রশ্নটা হচ্ছে আণবিক সংকেত নির্ণয় সংক্রান্ত। দিনাজপুর বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2022। তো দিনাজপুর বোর্ড 2022-এর প্রশ্নটা খেয়াল করো। এই প্রশ্নে বলা হচ্ছে কি যে হাইড্রোজেন, ক্লোরিন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটি যৌগে হাইড্রোজেন হচ্ছে 0.995%, ক্লোরিন হচ্ছে 35.323% বিদ্যমান। তো যৌগটার আণবিক ভর হচ্ছে 100.5। আর 2 নম্বরে আরেকটা কেস বলছে 18 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট এবং 15 গ্রাম লঘু HCl এর সাথে বিক্রিয়া ঘটিয়ে লবণ তৈরি করা হলো, মানে এটি দুইটা ঘটনা দেওয়া আছে। তো উদ্দীপকের 1 নং-এর ঘটনা থেকে যৌগটার আণবিক সংকেত বের করতে বলছে। 1 নং থেকে কি বের করতে বলছে? আণবিক সংকেত বের করতে বলছে। তো এই ম্যাথটা এখন আমরা করব, তাহলে মোটামুটি সব টাইপই কাভার হবে। তো 1 নং-এ দেখো হাইড্রোজেন, ক্লোরিন আর অক্সিজেনের শতকরা পরিমাণ দেওয়া আছে হচ্ছে 0.995%, এটার হচ্ছে 35 পয়েন্ট এত, আর এটার হচ্ছে আরেকটা দেওয়া নাই। সো আরেকটা দেওয়া না থাকলে কিন্তু সমস্যা নেই, কারণ আমরা জানি কি তিনোটা মিলে হচ্ছে 100%। তাহলে এই দুইটা যোগ করে 100 থেকে বাদ দিলেই কিন্তু আরেকটা আমরা পেয়ে যাব। তাহলে হাইড্রোজেন এর শতকরা পরিমাণ, হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত দেওয়া আছে? 0.995%, 0.995%। এরপরে তোমাকে দেওয়া আছে ক্লোরিনের শতকরা পরিমাণ। ক্লোরিনের দেওয়া আছে 35.325%। আরেকটা যে যৌগ আছে সেটা হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেনের দেখো দেওয়া নাই, তো অক্সিজেনের দেওয়া না থাকলেও কিন্তু প্রবলেম নাই, আমরা অক্সিজেনটা বের করতে পারবো এইভাবে যে এই দুটা যোগ করে যা হবে, দেখো পার্সেন্টেজ আছে, তার মানে মোটমাট মিলে 100 হওয়া লাগবে। তাহলে তুমি এই দুটা যোগ করো, দেখো 35.325 যোগ
0.995। দেখো এই দুটো যোগ করলে যা হইলো, এবার 100 থেকে বিয়োগ লাগাবা হচ্ছে সেটা, দেখো যা হবে এটাই, তার মানে 63.68%। এটা হচ্ছে তোমার অক্সিজেনের। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে প্রশ্নটা আরেকবার দেখে নাও সুন্দর করে। এই প্রশ্নটা আমাদেরকে কি কি ডাটা দেওয়া ছিল, আমাদের প্রথমত এই ডাটাগুলো এভাবে পার্সেন্টেজে লিখে নিবা। হ্যাঁ, এরপরের স্টেপগুলো আমি একটু ধাপে ধাপে তোমাদেরকে বলবো। এরপরের এই যে প্রত্যেকের যে শতকরা সংযুক্তি আসছে, এই শতকরা সংযুক্তিকে এখন তোমাদেরকে যেটা করতে হবে, তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, লিখতে পারো এভাবে যে নিজ নিজ পারমাণবিক, 2-3টা স্টেপ, খুবই সিম্পল, আশা করি বুঝতে পারবা। পারমাণবিক ভর দ্বারা ভাগ করে, মানে হাইড্রোজেনের যেটা পাইছো একে ভাগ দিবে হাইড্রোজেনের পারমাণবিক ভর দিয়ে, ক্লোরিনের যেটা পাইছো ওকে হচ্ছে ক্লোরিনেরটা দিয়ে, তাই না? এরকম। তাহলে নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে যদি আমরা ভাগ লাগাই, তাহলে আমরা কি পাবো? দেখো, নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ লাগাবো, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে পাবো কত? হাইড্রোজেনের শতকরা সংযুক্তি ছিল 0.99, এত 0.995 ভাগ হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে ভাগ লাগালে ওইটাই হয় 0.995। এরপরে ক্লোরিনের ক্ষেত্রে কত? ক্লোরিনের শতকরা ছিল হচ্ছে 35.325, তাকে ভাগ দিব হচ্ছে ক্লোরিনের যেটা মানে পারমাণবিক। হ্যাঁ, ক্লোরিনের পারমাণবিক হচ্ছে 35.5, সো এটা ভাগ লাগাও, দেখো কত হয়। 35.325 ভাগ হচ্ছে 35.5, এটা হচ্ছে 99.5, মানে 0.995 আর কি। হ্যাঁ, আর অক্সিজেনের কত হবে? অক্সিজেনের হচ্ছে শতকরা ছিল 63.68, তাহলে অক্সিজেনের হচ্ছে পারমাণবিক ভর কত? 16, তাহলে 63.68কে ভাগ দিব 16 দিয়ে, 63.68 ভাগ 16, এটা হচ্ছে 3.98। বুঝতে পারছো? তাহলে স্টেপগুলো কি হলো? ফার্স্টে থেকে আমি আবার বলি, প্রত্যেকটা শতকরা সংযুক্তি লিখে নিবা, এরপর ওই শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। এইবার দেখব যে এই ভাগসমূহের মধ্যে, মানে ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র যেটা, দেখো তো সবচেয়ে ক্ষুদ্র কিন্তু এইটা, মানে 0.995। তো সবচেয়ে ক্ষুদ্রটা দিয়ে আমরা 3টাকেই ভাগ করব, সবচেয়ে ক্ষুদ্রটা দিয়ে 3টাকেই ভাগ করব। দরকার তুমি এটা লিখে নিতে পারো যে প্রাপ্ত ভাগফলের সবচেয়ে ছোট যেটা, হ্যাঁ, সবচেয়ে ছোটটি দিয়ে ভাগ করে, সবচেয়ে ছোটটা দিয়ে ভাগ করব কাকে? 3টাকেই। তাহলে ভাগ করলে আবার হাইড্রোজেনের বেলায় কত আসবে? দেখো, হাইড্রোজেনের আসছেই তো 0.995, তাক তুমি এবার ওইটা দিয়েই ভাগ লাগাবা, তাই না? তাহলে কত হবে? 1। ক্লোরিনের ক্ষেত্রে কত হবে? ক্লোরিনের ক্ষেত্রেও দেখো 0.995 আসছিল, তাকে তুমি 0.995 দিয়ে ভাগ করবা, তাহলে আসবে কত? 1। অক্সিজেনের ক্ষেত্রে কত হবে? অক্সিজেনের ক্ষেত্রে আসছিল কত? দেখো 3.98 ডিভাইডেড বাই ভাগ লাগাবো কত? 0.995 দিয়ে। তাহলে 3.98কে 0.995 দ্বারা ভাগ করি, 3.98 ভাগ 0.995 ভাগ লাগালে আসছে কত? 4, তাহলে এখানে হবে হচ্ছে 4। তাহলে এইটা হচ্ছে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে আসছে 1, ক্লোরিনের ক্ষেত্রে আসছে 1 এবং অক্সিজেনের ক্ষেত্রে আসছে 1। তাহলে এটা কিন্তু তোমাদেরকে স্থূল সংকেত চলে আসলো। আমরা কিন্তু একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে স্থূল সংকেত। স্থূল সংকেত কি জিনিস? এই যে হাইড্রোজেন, ক্লোরিন আর অক্সিজেন না, তুমি এই 3টা লিখে নাও পাশাপাশি, হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন। এবারে যে প্রত্যেকের যে ভাগফল আসছে, এর কত আসছে? 1, এর কত আসছে? 1, এর কত আসছে? 4, তাহলে এগুলো তাদের পাশাপাশি লিখবা। সো হাইড্রোজেন এখানে 1 লেখার দরকার নাই, ক্লোরিনের 1 লেখার দরকার নেই, তাহলে অক্সিজেনের এখানে 4 লিখতে হবে। তাহলে এই যে HClO4, এটা হচ্ছে তোমার স্থূল সংকেত। এইটা হচ্ছে কি? স্থূল সংকেত। বুঝতে পারছো কি কথাটা? এটা হচ্ছে স্থূল সংকেত। এবার আমাদেরকে তো স্থূল সংকেত বের করলে চলবে না, আমাদেরকে বের করতে হবে আণবিক সংকেত।
আমাদেরকে বের করতে হবে কত? আণবিক সংকেত। আণবিক সংকেত। তো আণবিক সংকেত হচ্ছে যেটা স্থূল সংকেত হয়, মানে যেটা স্থূল সংকেত হয়, এটা স্থূল সংকেত লিখবে এভাবে, লিয়া তার পাশে এভাবে নিচে এন দিবা। তাহলে স্থূল সংকেত পাইলাম HClO4। তাহলে HClO4 এর এইখানে তুমি হচ্ছে দিবা কত? এন দিবা কত? এন। ঠিক আছে, এবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এন এর মানটা হচ্ছে আমরা কেমনে বাইর করব? এন এর মান আমরা কেমনে বাহির করব, তাই না? তো তোমরা দেখো প্রশ্নে যদি পড়ো, তাহলে প্রশ্নেই কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে যৌগের আণবিক ভর দেওয়া আছে। যৌগের আণবিক ভর দেওয়া আছে হচ্ছে 100.5। হ্যাঁ, উদ্দীপকে দেওয়া আছে এটা 100.5। তার মানে আণবিক সংকেত, এই যে স্থূল সংকেতের একটা জিনিস তুমি খেয়াল করো, এই স্থূল সংকেতের ভর বের করতে পারবো না। এই যে হাইড্রোজেন আছে একটা, ক্লোরিন আছে হচ্ছে তোমার একটা, তাই না? অক্সিজেন আছে 4টা। তো এই দেখো এই স্থূল সংকেতের সাথে কিন্তু এন গুণ আছে, তাই না? ধরো এটি এন এর মান 2-3 হলো, তার মানে কি এই জিনিসটার সাথে ওই 2 বা 3 গুণ করলে তো আমি হচ্ছে কি পাবো? আণবিক সংকেত পাবো, তাই না? তাহলে এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে স্থূল সংকেতের ভর। আমি জিনিসটা বাংলায় লিখি, তোমার তাতে মনে থাকবে। স্থূল সংকেতের ভর মাল্টিপ্লাইড বাই এন, এটা করলেগা কিন্তু তুমি পাবে আণবিক সংকেতের ভর। আণবিক সংকেতের ভর আমি একবারে বাংলায় লিখে দিছি, তোমার বুঝতে সুবিধা হয়। আমি আবারও দেখাই তোমাকে জিনিসটা কনসেপ্ট কি। এইটা যেটা পাইছো ভাইয়া, এটা তো স্থূল সংকেত, তাহলে স্থূল সংকেতের সাথে এন গুণ করলে তো আমি আণবিক সংকেত পাবো। তাহলে স্থূল সংকেতের ভরকে এন দিয়ে গুণ করলে তো আমি আণবিক ভর পাবো। ওকে, তাহলে এখান থেকে আমরা আগে স্থূল সংকেতের ভরটা আসো বের করি। ক্যালকুলেটর দিয়ে করতে পারবো। হাইড্রোজেনের হচ্ছে 1 যোগ ক্লোরিনের 35.5 যোগ অক্সিজেনের হচ্ছে 16 গুণ এই যে 4 আছে তাই 4, তাহলে 100.5। তাহলে স্থূল সংকেতের ভর হচ্ছে 100.5 গুণিত এন ইকুয়াল টু আণবিক সংকেতের ভর। তো আণবিক সংকেতের ভর তোমাকে কিন্তু প্রশ্নেই দেওয়া ছিল, এই যে এখন দেখো লেখা আছে এখানে যে যৌগটির আণবিক ভর 100.5। তাহলে আণবিক সংকেতের ভর আমাদেরকে দেওয়াই আছে 100.5। তাহলে এখান থেকে এন এর মান বের করতে পারবো না? 100.5 ডিভাইডেড বাই 100.5। তো এন এর মান কিন্তু 1ই আসতেছে, এন এর মান 1ই আসতেছে। তার মানে কি, এই যে এখানে আমাদেরকে কিছু লেখার দরকার নেই, 1 লিখতে হবে, এখানে জাস্ট 1 লিখতে হবে। তো 1 লিখলে HClO4 এইটাই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। তাহলে ফাইনালি হচ্ছে আমাদের আণবিক সংকেতটা কিন্তু বের হয়ে গেল। আণবিক সংকেত হচ্ছে HClO4, এটাই আণবিক সংকেত। কারণ এন এর মান তো আমাদের আসছে 1, বাট এন এর মান যদি 2-3 কিছু আসতো তখন ওই 2-3 এগুলোর সাথে গুণ হয়ে যেত। ধরো 2 আসলো, তাহলে হাইড্রোজেনের এটি 2 হতো, ক্লোরিনের এটি 2 হতো, আর অক্সিজেনের এটি 8 হতো। বুঝতে পারছো? তাহলে আণবিক সংকেত নির্ণয় যেই কনসেপ্টটা আছে, আশা করি এই কনসেপ্টটাও তোমাদেরকে মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন এর মধ্যে আমাদের সবগুলা টাইপই চেষ্টা করলাম কাভার করার। তোমার মোল সংখ্যা নির্ণয় এখান থেকে যে অঙ্কগুলো আছে, প্লাস মোলারিটি নির্ণয় বলো, শতকরা সংযুক্তি বের করলাম, উৎপাদের শতকরা পরিমাণ ইভেন এটা বের করলাম, আণবিক সংকেতও নির্ণয় করলাম। হ্যাঁ, এবার আমি একটু দেখি যে তোমাদেরকে আরেক একটা প্রশ্ন এখান থেকে আসলে করানো যায় কি না, হ্যাঁ, যাতে তোমাদের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়। এখন পর্যন্ত যা যা করছে এগুলো যদি তোমরা সবগুলো মোটামুটি বুঝতে পারো, তো এটা হচ্ছে এনাফ হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় যতগুলো প্রশ্ন আসবে, তো এটার জন্য তোমাদের কিন্তু এনাফ হয়ে যাবে। দেখো এসএসসির আরেকটা প্রশ্ন খেয়াল করো, এসএসসি 2018। হ্যাঁ, এখানে হচ্ছে একটা এরকম পাত্র দেওয়া, সোডিয়াম কার্বনেট দেওয়া আছে 26.5 গ্রাম, এটা হচ্ছে 250 মিলি, 250 মিলি। তেমন তোমাকে বলছে যে উদ্দীপকের দ্রবণটির মোলারিটি নির্ণয় করে। খুবই সিম্পল, মোলারিটি নির্ণয় সূত্র দিবা W=SVM ভাগ 1000। জাস্ট তোমাদের ওখান থেকে আর গুণ করে এস এর মানটা বের করবা। ঘ নাম্বারটা দেখো যে উদ্দীপকের দ্রবণে 25 গ্রাম HCl যোগ করলে কোন যৌগটি আগে নিঃশেষ হবে। এই যে লিমিটিং বিক্রিয়কের ম্যাথ, এইটা আমি আরেকবার একটু
তোমাদেরকে সলভ করাই। কোন যৌগটা আগে শেষ হয়ে যাবে, কোন যৌগটা আগে শেষ হয়ে যাবে। তো প্রশ্নটা একটু আমরা আগে উঠাই, ঘ নাম্বার, মানে প্রশ্ন উঠাবো বলতে জাস্ট হচ্ছে দেখো সোডিয়াম কার্বনেট ছিল অলরেডি, তাই না? তাহলে সোডিয়াম কার্বনেটের সাথে তুমি আবার যোগ করলে আছে HCl, তাহলে বিক্রিয়াটা তোমাদেরকে লিখতে হবে। সোডিয়াম কার্বনেটের সাথে তুমি হচ্ছে যোগ করছো HCl, তাহলে যোগ করলে কি কি উৎপন্ন হবে এখানে? সোডিয়াম ক্লোরাইড তো উৎপাদন হবেই হবে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড উৎপাদন হবে। কার্বনেট যেহেতু আছে তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপাদন হবে, এবং ফাইনালি আছে তোমার পানি উৎপাদন হবে। পানি উৎপাদন হবে, এই তিনটা উৎপাদন হবে। তো এখানে প্রশ্নটা কি তোমরা বুঝতে পারছো কিনা আরেকবার দেখো, যে এখানে জাস্ট সোডিয়াম কার্বনেট ছিল, এবার তোমাকে বলছে যে এই উদ্দীপকের দ্রবণে আরও 25 গ্রাম HCl যোগ করছো, 25 গ্রাম HCl যোগ করছো, তাহলে কোন যৌগটা আসলে আগে শেষ হবে? হ্যাঁ, কোন যৌগটা আগে শেষ হবে এটা এবার একটু আমরা সলভ করে দেখি। তাহলে শুরুতে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই বিক্রিয়াটাকে আগে সমতা করতে হবে, বিক্রিয়াটাকে আগে সমতা করতে হবে। তো সমতা করার প্রসেস কি? সমতা করার প্রসেস হচ্ছে এই যে সোডিয়াম, এটি কয়টা আছে? 2টা আছে। আমাদের এই পাশে দেখো সোডিয়াম 1টা আছে, তাহলে এইটার আগে আমরা যদি একটা 2 দিয়ে দিই তাহলে সোডিয়াম মিলল। এবার এটা 2 দিতে গেলে আরেকটা ঝামেলা হলো যে ক্লোরিন তো এটি 2টা হয়ে গেল, বাট আমাদের এই পাশে ক্লোরিন 1টা আছে, তাহলে এর আগে আবার 2 দিতে হবে। এখন দেখো মোটামুটি কিন্তু 2 পারের বিক্রিয়া আমাদের যৌগ সংখ্যা বা মৌল সংখ্যা কিন্তু সমান আছে। তো এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ। তোমার সেকেন্ড স্টেপ হচ্ছে এগুলার ভর বের করতে হবে। সোডিয়াম কার্বনেটের ভর তোমরা বের করতে পারবা, আমি জানি, আমি আর আলাদাভাবে বের করে দিচ্ছি না। এটা হচ্ছে 106 গ্রাম। HCl 2টা আছে, তাহলে HCl ইন্টু 2 ফাইনালি, তাই না? HCl ইন্টু 2, সেটার ভর কত হবে ক্যালকুলেশন করে দেখবা, এটা হবে হচ্ছে 73 গ্রাম। এই 2টা হচ্ছে আমাদের মোটামুটি দেওয়া আছে। আর প্রশ্নে যেটা দেওয়া আছে, তোমাকে প্রশ্নে দেওয়া আছে হচ্ছে সোডিয়াম কার্বনেট আছে 26.5 গ্রাম, আর HCl আবার যোগ করছে হচ্ছে 25 গ্রাম, HCl যোগ করছে 25 গ্রাম। তো এখানে অনেকে প্রশ্ন করো যে ঐকিক নিয়মটা করবেন, আগে কোনটা লিখবেন পরে কোনটা লিখবেন। আমার উত্তর হচ্ছে তুমি যে কোনোটা আগে পরে লিখলেই হবে। তো আমরা কিভাবে লিখবো দেখো, ধরো আমি এটা থেকে শুরু করলাম যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 গ্রাম HCl এর সাথে। আচ্ছা লিখি, 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে বা বিক্রিয়া করতে HCl লাগে, HCl লাগে কত গ্রাম? 73 গ্রাম। 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করতে HCl লাগে 73 গ্রাম। অতএব 1 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করতে HCl লাগে 73 ভাগ 106 গ্রাম। এখন সোডিয়াম কার্বনেট তোমার বইতে দেওয়া ছিল কত দেখো তো, সোডিয়াম কার্বনেট কিন্তু প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে ভাইয়া, এই যে সোডিয়াম কার্বনেট প্রশ্নে দেওয়া ছিল 26.5 গ্রাম। তাহলে 26.5 গ্রাম কত স্বাদ লাগবে দেখবো এটা। 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করতে HCl লাগে কত, এইটা এখন আমাদের বের করতে হবে। 73 মাল্টিপ্লাইড বাই 26.5 ডিভাইডেড বাই 106, ক্যালকুলেট করো দেখো কত হয়। 73 গুণ 26.5 ডিভাইডেড বাই 106, এই যে 18.25 গ্রাম। এবার একটা জিনিস দেখো, 18.25 গ্রাম কি লাগবে? HCl লাগবে। বাট তোমার প্রশ্নে HCl দিছিল কত দেখো তো, HCl দিছিল 25 গ্রাম, বাট HCl তো লাগবেই তোমার 18.25 গ্রাম, কিন্তু HCl দিছে কত? 25 গ্রাম। তাহলে HCl কি বেশি দেওয়া আছে না? HCl কি বেশি দেওয়া আছে না? তাহলে HCl নিয়ে তোমার কোনো প্যারা আছে? প্যারা নাই, HCl নিয়ে কোনো প্যারা নাই, তাহলে HCl বাইসে যাবি, HCl বাইসে যাবি। এখন তোমাকে প্রশ্নে বলছিল, দেখো প্রশ্ন বলছিল হচ্ছে কোন যৌগটি আগে নিঃশেষ হয়ে যাবে, কোন যৌগটি আগে নিঃশেষ হয়ে যাবে। তাহলে HCl নিয়ে তো তোমার প্যারা নাই। দেখো HCl বিক্রিয়া করতে লাগবে হচ্ছে 18.25 গ্রাম,
বাট তোমাকে HCl দেওয়া ছিল হচ্ছে 25 গ্রাম, তাহলে তো HCl আগে শেষ হবে না, HCl বাইসে থাকবে। তাহলে অতিরিক্ত HCl বের করতে পারো, যে অতিরিক্ত HCl, অতিরিক্ত HCl। তো অতিরিক্ত কত, HCl দেওয়া ছিল 25 গ্রাম, আর লাগবে হচ্ছে 18.25 গ্রাম। তাহলে 25 বিয়োগ 18.25 বিয়োগ করলে কত হবে, 25 বিয়োগ 18.25, 6.75 গ্রাম। তার মানে 6.75 গ্রাম HCl অবশিষ্ট থাকবে। তাহলে HCl অবশিষ্ট থাকবে, HCl নিয়ে প্যারা নাই। তাহলে শেষ হয়ে যাবে কে, তাহলে শেষ হয়ে যাবে হচ্ছে সোডিয়াম কার্বনেট, শেষ হয়ে যাবে কেটা, Na2CO3, সোডিয়াম কার্বনেট শেষ হয়ে যাবে। বুঝতে পারছো কি কোনটা শেষ হবে কোনটা শেষ হবে না, বা লিমিটিং বিক্রিয়কের যত ম্যাথ আছে, এই যত ম্যাথগুলো আছে সবগুলো কিন্তু তোমরা এভাবে করতে পারবা। তাহলে লিমিটিং বিক্রিয়ক এখানে কোনটা, সোডিয়াম কার্বনেট, মানে যেটা আগে শেষ হয়ে যাবে ওইটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে যতগুলো টাইপের প্রশ্ন হয় আমরা সবগুলো টাইপের প্রশ্ন সলভ করলাম। এখানে মোটামুটি 4-5টা প্রশ্ন সলভ করছি, প্লাস বেসিক যেগুলো সূত্র লাগে মোটামুটি এই যে সূত্রের চার্টগুলো ফার্স্টে দিছি না, এই সূত্রগুলো সবগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে কিন্তু এই চ্যাপ্টারটা থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন এটা তোমরা নিজেরা সলভ করতে পারবা। ঠিক আছে, আমি তোমাদেরকে সবগুলো চ্যাপ্টারে এরকম একটা করে সিরিজ করব, যে যেখানে একবারে বেসিক থাকবে, প্লাস এক ক্লাসে তোমাদের সিকিউ যত আছে, কনসেপ্ট যত আছে, যতগুলো টাইপ হয়, মানে এইগুলো বুঝলে তোমরা এখন MCQ বলো বা শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলোও তোমরা সলভ করতে পারবা অনায়াসে। ঠিক আছে, তো এই ক্লাসটা বেশি বড় করব না, মোটামুটি এই চ্যাপ্টারের যেগুলো বেসিক লাগে 5-6টা সিকিউ সলভের মাধ্যমে আমরা সেগুলো দেখার চেষ্টা করলাম। তোমরা এখন বাড়িতে নিজেরা গাইড দেখে দেখে বাকি সৃজনশীলগুলো প্র্যাকটিস করবা। কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো, এবং পরবর্তীতে কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারের ভিডিও তুমি চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে, সবার সুস্থতা কামনা করে এই ক্লাস এখানেই শেষ করছি।